নমস্কার, সুস্বাগতম। ভালো আছেন সবাই, সুস্থ আছেন আশা করি। ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু রোগ ব্যাধি কিন্তু আছে। আমরা সত্যি ভাবলে খারাপ লাগে। এখন দিনে দিনে যত দিন যাচ্ছে, আমরা ভাবুন তো ছোটবেলায় 20 বছর 30 বছর আগে এত আশেপাশে এত রোগ দেখিনি। ক্রিটিক্যাল প্রবলেম ছিল, যেমন ধরুন অপারেশন কেসগুলো, কিন্তু এখন একদম ঘরে ঘরে এত এত রোগ। অপারেশন হয়তো অত ভাইটাল ক্রিটিক্যাল পর্যায়ে যাচ্ছে না, কিন্তু এই ইউরিক অ্যাসিড, থাইরয়েড, প্রেশার, সুগার, ঘরে ঘরে ব্যথা যন্ত্রণা, হ্যাঁ মাথার মানে একদম চুল থেকে পায়ের নখ অবধি দেখছি সমস্যায় জর্জরিত অধিকাংশ মানুষ। 100টা ঘর যদি আপনি সার্ভে করেন, 90টা ঘরে দেখবেন প্রবলেমই প্রবলেম। এনবিপি আছে আপনাদের পাশে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। লাইভ প্রোগ্রাম প্রায় রেগুলারলি আপনারা দেখছেন, নিয়মিত টিভি শো থাকে, আবার ফেসবুক ইউটিউবেও খুঁজলেই পেয়ে যাচ্ছেন এনবিপির বিভিন্ন প্রোগ্রামগুলি। খুব জনপ্রিয় আমাদের অনুষ্ঠান, এবং এনবিপি মানেই ভরসার জায়গা, বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা, এবং এক কথায় সবাই শ্রদ্ধা করেন অন্তর থেকে। কেননা আপনি গেছেন বা আপনার চেনা জানা কেউ গেছে, রিলেটিভ গেছে, ফ্রেন্ড সার্কেল থেকে কেউ গেছে, এনবিপিতে গিয়ে কিন্তু তারা ভীষণভাবে উপকার পেয়েছেন। এটা সব থেকে বড় কথা আমাদের জন্য। এটা আমাদের কাছে খুব 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 একটা আলাদা স্পেশাল একটা জায়গা, যে পেশেন্টরা গিয়ে উপকার পাচ্ছেন। তাই তো আমরা যখনই সময় পাই একটু ইন্টারভিউগুলো দেখাই, কিছু কিছু ইন্টারভিউ আমরা পেশেন্টদের থেকে নিয়ে রাখি। কখনো কখনো, সবসময় হয় না, কারণ ভুরি ভুরি পেশেন্ট, প্রচুর পেশেন্ট, তাদের সবারটা নেওয়া সম্ভব হয় না। কিছু কিছু পেশেন্টদের ইন্টারভিউ যখন আমরা কালেক্ট করতে পারি, সেগুলো টিভি প্রোগ্রামে দিয়েও দিই, যাতে আপনারা দেখতে পান। লাখ লাখ মানুষ তো দেখছেন প্রোগ্রাম, শুধু পশ্চিমবঙ্গে তা নয়, আসাম, নেবারিং যে আমাদের স্টেটগুলো, সব জায়গায়। আর এখন তো ইন্টারনেটের দৌলতে, স্মার্টফোনের দৌলতে একদম দেশের বিভিন্ন রাজ্যে, ইন্ডিয়ার বাইরে সর্বত্র প্রোগ্রাম ছড়িয়ে পড়ছে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও রয়েছে। আজকেও বিশেষজ্ঞ ডাক্তারবাবু উপস্থিত, যাকে সবাই চেনেন। সব ডাক্তারবাবুরা ঘুরিয়ে ফিরিয়ে সব টিভি শো অ্যাটেন্ড করেন, এবং প্রোগ্রাম করার পাশাপাশি চেম্বার ক্লিনিকে এত এত পেশেন্টদের সামলান, এত ভিড়। সবার মানে একটা আশা থাকে নতুন নতুন প্রোগ্রাম দেখব। আর পেশেন্টরাও কিন্তু যারা সিরিয়াস, তারা কিন্তু আমাদের সাথে লাইভে কথা বলার পরেই তৎক্ষণাৎ হেল্পলাইন নাম্বারে ফোন করে নেন। হেল্পলাইন নাম্বার সবার জন্য খোলা থাকবে। আপনার টিভির পর্দায় দেখুন, দুটো মোবাইল নাম্বার রয়েছে, একটু লিখে রাখুন এনবিপি বলে, 9830235527 অথবা 37। উপস্থিত তিনি। আজকে ব্যথা যন্ত্রণা নিয়ে একটু আলোচনা করব, আপনারা লাইভে ফোনে আসবেন। উপস্থিত রয়েছেন ডক্টর এস ভাদুরী। নমস্কার ডাক্তারবাবু, স্বাগত আপনাকে। ডাক্তার, ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, মেল ফিমেল বোথ। ফিমেলরা একটু বেশি দেখতে পাই, ফোন আসে তো বুঝতে পারি। তো এই হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, স্পন্ডিলাইটিস, আর্থ্রাইটিস, তার মধ্যেও ভাগ অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, নানান কষ্ট। কেউ রাস্তাঘাটে দেখি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন, কোমরে ব্যথা, হাতে ব্যথা, কাঁধে ব্যথা, হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা। ব্যথা কিন্তু কাবু করে ফেলছে আমাদের। এটা নিয়ে আমি ডাক্তারবাবুকে অনুরোধ করেছি আজকে বলার জন্য। ডাক্তার, এই ব্যথার যন্ত্রণার সম্বন্ধে একটু বলুন। আমাদের যে ব্যথা হয়, বিশেষ করে আমাদের সবচেয়ে কমন ব্যথা যেটা দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের জয়েন্ট পেন। এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় মাথা ব্যথা। ঠিক কারণ হচ্ছে এই জন্যই যে আজকাল যে আমাদের লাইফস্টাইলটা হয়েছে, সেই লাইফস্টাইলের দৌলতে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো আজকাল বেড়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যাদের বয়স খুব বেশি হয়নি তাদের ক্ষেত্রেও এই ব্যথার সমস্যাটা আসছে। এই যে জয়েন্ট পেনগুলো আমরা সাধারণত কোন কোন এরিয়াতে সবচেয়ে বেশি দেখতে পাই? সবচেয়ে বেশি দেখতে পাই হচ্ছে আমাদের ঘাড়ে, আমাদের যে সার্ভাইকাল স্পাইন আছে বা সার্ভাইকাল রিজিয়নটা আছে, ঘাড়, সেখানে কিন্তু দেখা যায় যে আমাদের সার্ভাইকাল ভার্টিব্রার উপরে কিন্তু একটা ব্যথা দেখতে পাই, যেটাকে আমরা সার্ভাইকাল স্পন্ডিলোসিস বলি। আবার কখনো এই ব্যথাটা দেখতে পাই আমরা কোমরের মধ্যে। কোন রিজিয়নে দেখতে পাই? কোমরের যে লাম্বার রিজিয়ন বলা হয়, সেই লাম্বার রিজিয়নে আমাদের এই ব্যথাটা হয়, এবং এটার একটা ধরনের ব্যথা যেটাকে বলা হয় লাম্বার স্পন্ডিলোসিস। আবার এই ব্যথাটা খুব কমন এবং বয়স্কদের মধ্যে বেশি, তবে আজকাল মাঝবয়সীদেরকেও কিন্তু ছাড়ছে না এই ব্যথাটা। সেটা হচ্ছে আমাদের হাঁটুর সমস্যা, নি পেইন। এই নি জয়েন্ট পেইন যে আজকাল কি সিভিয়ার মাত্রায় হচ্ছে, তার জন্যই দেখা যাচ্ছে বিভিন্ন হসপিটালে খুব বেশি বেশি করে কিন্তু নি রিপ্লেসমেন্টের কেস বেড়ে যাচ্ছে। ঠিক আছে,
এখানেই কিন্তু মানুষের যখন নি রিপ্লেসমেন্টের কথা শোনে তখন মানুষ কিন্তু একটু ঘাবড়ে যায় এবং ভয় পায় দুটো দিকে। একটা হচ্ছে যে খরচা সাপেক্ষ, অনেক ব্যয় সাপেক্ষ হয় জিনিসগুলো এক একটা ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে মানুষ ভয় পায় কারণ তারা ওটি করাতে চায় না বা অপারেশন করাতে চায় না। এই জন্যই যে অনেকের মধ্যে এই ধারণাটা তো আছে বা অভিজ্ঞতা আছে যে অপারেশন করিয়ে দেখা গেছে ছোট থেকে ছোট প্রবলেমগুলো অনেক সময় সাকসেসফুল হয়নি। তো এই ভীতিটা যেহেতু থেকে যায়, অনেকেই চায় না যে আমি অপারেশন করাবো। সেক্ষেত্রে কিন্তু আমরা রয়েছি, এনবিপি রয়েছে, যারা ধরুন চাইছেন আপনার এই ব্যথার সমস্যাকে সারাতে কিন্তু সার্জারিতেও যেতে চাইছেন না, তাদের জন্য বলবো ঘাবড়ানোর কোনো নেই। এমন নয় যে আপনার জন্য কোনো চিকিৎসা নেই, অবশ্যই রয়েছে আপনাদের জন্য। আমাদের কাছে চিকিৎসা রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এই যে কোনো ধরনের জয়েন্ট পেন, সেটা অস্টিও আর্থারাইটিস হতে পারে, সার্ভাইকাল স্পন্ডাইলিসিস হতে পারে, লাম্বার স্পন্ডাইলিসিস হতে পারে, এছাড়াও আরো অনেক ধরনের ব্যথা আছে যেগুলো আমরা জয়েন্ট পেন হিসাবে দেখতে পাই। অ্যানকিলোজিং স্পন্ডিলোসিস আছে, ঠিক আছে। তো এই ফ্রোজেন শোল্ডার হয়, এরকম রিউমেটয়েড আমাদের গাউট যেটা হয়, এগুলো আছে। এরকম কিন্তু অনেক রকম আছে যেগুলো কিন্তু জয়েন্ট পেন। এবং এই জয়েন্ট পেনটা আমি বললাম যে লাইফস্টাইল একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন? দেখুন, সবচেয়ে বড় কথা, আমাদের হাড়ের মধ্যে যে পদার্থগুলো মেন দরকার সেটা হচ্ছে ভিটামিন ডি, ক্যালসিয়াম, ঠিক আছে। এটা আমরা সবাই জানি। এবার সব সময় কিন্তু শুনতে পাই, যদি যারা ডাক্তারবাবুদের দেখাচ্ছেন, যারা ধরুন মডার্ন মেডিসিন নিয়ে প্র্যাকটিস করছে, তারা কিন্তু এইগুলো রেকমেন্ড খুব করে যে ভিটামিন ডি সাপ্লিমেন্ট, তার পাশাপাশি দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। তাছাড়া অনেক কিছু আছে, যেমন গ্লুকোজামাইন আছে, যেগুলো ফুড সাপ্লিমেন্ট হিসেবে ইউজ হয় শরীরে। তো এরকম এই দুটো হচ্ছে মেন, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। কেন এই দুটো মেন? শরীরে আমাদের হাড়ের মধ্যে কিন্তু ক্যালসিয়ামের খুব প্রয়োজন আছে এবং কিছু ক্যালসিয়াম কিন্তু আমাদের মাসেলের উপরেও খুব দরকার হয়, ঠিক আছে। এইবার শরীর এই ক্যালসিয়াম গুলো ধরুন নিচ্ছে বিভিন্ন খাদ্য খাবারের থেকে, শরীরে ঢুকছে, কিন্তু সেটা হয়তো শরীরে স্টোর হয়ে থাকছে না, কারণ আমাদের শরীরে ভিটামিন ডির অভাব ঘটছে। যেখানে ভিটামিন ডির ঘাটতি থাকছে সেখানে কিন্তু আপনার শরীরে যত পরিমাণেই আপনি ক্যালসিয়াম খান না কেন, ডেফিসিয়েন্সি হবেই। কারণ শরীরে ভিটামিন ডি শুধু মানে প্রয়োজন আমাদের ক্যালসিয়ামটাকে ধরে রাখার জন্য শরীরে, না হলে ওটা শরীর থেকে বেরিয়ে যায়। এই ক্ষেত্রেই এটা লাইফস্টাইল ডিজিজ হয়ে দাঁড়াচ্ছে, কারণ আজকাল যে খাদ্য খাবারের ধরন বা মানুষ যেভাবে দিনে সারাদিন চলাফেরা করছে, সেই ক্ষেত্রে ভিটামিন ডি কিন্তু তৈরি হচ্ছে না। কারণ বেশিরভাগ সময় কিন্তু মানুষ দেখা যাচ্ছে যে সূর্য থেকে দূরে নিজেকে আড়াল করে রাখছে। ঘুম থেকে উঠছে, তারপরে কোনো বাইরে গিয়ে কোনো অ্যাক্টিভিটিস নেই। এমনকি ব্যায়ামও আজকাল কিন্তু চার দেয়ালের মধ্যে হয়ে গেছে। কি করছে লোক? যে জগিং করছে কোথায়? ট্রেডমিলের মধ্যে, মানে একটা জিমে গিয়ে। আগে কসরত করা হতো কোথায়? একটা ওপেন এয়ারের মধ্যে, যেখানে ওপরটা খালি থাকতো, যেখানে সূর্যের আলো পৌঁছতো, ফ্রেশ অক্সিজেন পেত। আগেকার দিনে কিন্তু যারা ধরুন শরীর চর্চা করতেন, বড় বড় লোকেরা আছেন, বিশাল বিশাল ব্যক্তিত্বরা আছে, যারা মিস্টার ইউনিভার্স হয়েছে, তারা কিন্তু ওরকম একটা জায়গাতেই, ওই রকম একটা পরিবেশের মধ্যে কিন্তু কসরত করে নিজেদেরকে তৈরি করে মিস্টার ইউনিভার্স হয়েছে। কিন্তু আজকাল কি দেখা যাচ্ছে? সাধারণ থেকে সাধারণ মানুষও কিন্তু একটা টেন্ডেন্সি হয়েছে যে আমি জিমে গিয়ে প্র্যাকটিস করব। হ্যাঁ, হতে পারে তার হয়তো সঠিক সময়টা পাচ্ছে না বলে যাচ্ছে, হতে পারে তার একটা পরিবেশ দরকার, সেই পরিবেশটা বাইরে পাচ্ছে না বলে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা প্রাকৃতিক যে পরিবেশ তার থেকে কিন্তু বেশি হেলদি হবে না, বরঞ্চ প্রাকৃতিক পরিবেশে করতে পারলে কিন্তু আরো বেশি সে হেলদি হতো। কারণ ডাইরেক্ট সানলাইটটা যখন সে পাবে, তার বডিতে কিন্তু ইনফ্রারেড অ্যাবজর্পশন হবে এবং তার সাথে ভিটামিন ডি যখন ঢুকবে তখন কিন্তু ক্যালসিয়াম থাকবে এবং মানুষের হাড়ের গঠন যেটা থাকে, ডেনসিটি, ঘনত্ব, সেটা ঠিক থাকে সেই সময়। আর না হলে কিন্তু হাড়গুলো ফোপড়া মতো হয়ে যায় এবং সেখানে কিন্তু ব্যথার সৃষ্টি হয়, যেটা আমরা জয়েন্ট পেন বলছি। ঠিক, হয়তো একটা ফোন আছে, একটু দেখে নি, তারপর আবার আলোচনা আসছি। ব্যথা যন্ত্রণা ঘরে ঘরে খুব কষ্ট পাচ্ছেন সবাই, সেই নিয়েই ডাক্তারবাবুর আজকে মূল্যবান পরামর্শ আপনারা টিভিতে শুনছেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, কোথা থেকে কে বলছেন?
আমি নৈহাটি থেকে পাথরবাবু বলছি। বলুন পার্থবাবু, নৈহাটি থেকে কি প্রবলেম? ডক্টর ভাদুরী আছেন লাইভে। আমার জয়েন্টে খুব ব্যথা, মানে হাতের জয়েন্ট। হাতের জয়েন্ট আর হাঁটুর জয়েন্ট, তাই তো? হ্যাঁ, হাতের বলতে কোথায়? হাতের কোথায়? হাতের মানে কবজি জয়েন্ট গুলো। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত? 45। 45। আপনি কি ধরনের কাজকর্ম করেন? আমি একটু ভারী জাতীয় কাজ করি একটু। ভারী জাত মানে আপনার কি ওয়েটটা সব সময় ক্যারি করতে হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই ব্যথা থেকে কতদিন ধরে ভুগছেন? অনেক বছরই। চিকিৎসা করেছেন কোনো এটার? হ্যাঁ, এর কোনো চিকিৎসা করেছেন আগে? দেখিয়েছিলাম হোমিওপ্যাথিক ডাক্তার। কোনো এক্সরে প্লেট করিয়েছিলেন? এক্সরে না, একটু করাইনি। কিছু করা? মানে হাতটা ফুলে যায়, মানে কিছু ভারী কিছু ফুলে যায়, হাতটা ফুলে যায় না। আচ্ছা আচ্ছা, সোয়েলিং হয় মানে ফুলে যায়, তাই তো? জায়গাটা জয়েন্টটা ফুলে যায়। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। বলে দিচ্ছেন, আপনি মন দিয়ে শুনে নিন। দেখুন, প্রথম কথা যে আমাদের যে কোনো দেখবেন ব্যথা পেলে বা আঘাত পেলে, চোট পেলে আমাদের কিন্তু সোয়েলিং হয়, ফুলে যায়। ওটা হচ্ছে বডির একটা মেকানিজম, সেই শরীরকে প্রোটেক্ট করার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে স্বাভাবিক। তার মানে সেখানে একটা আঘাত তৈরি হচ্ছে বলে সেখানে কিন্তু ফুলে যাচ্ছে। সেটা হতে পারে ক্রনিক, যে আপনার অনেক দিন ধরে ব্যথা হচ্ছে, সেখানেও ফোলা থাকতে পারে, ঠিক আছে? অথবা দেখা যাচ্ছে যে আপনার হঠাৎ একটা ভারী কিছু তুললেন বা চোট পেয়েছেন, সেখানেও ফুলে যাবে। যে কোনো চোটেই কিন্তু দেখবেন জায়গাটা ফুলে যায়, কারণ ওই জায়গাটাকে একটা বডির মানে কি বলবো হিলিং প্রপার্টির জন্য বা হিলিং মেকানিজমের জন্য ও ওই জায়গাটাকে আটকে দেয়, বন্ধন দিয়ে দেয়, যাতে ওই ব্যাপারটা সারা শরীরে না ছড়িয়ে পড়ে। প্রবলেমটা অল্প জায়গার মধ্যে সীমিত থাকে, তার জন্য ওই জায়গাটা ফুলে ওঠে। আপনার কি হচ্ছে, আগে হয়তো আপনার যে ক্ষমতাটা ছিল, সে তখন যখন ভারীটা তুলছিলেন তখন অতটা প্রবলেম ছিল না, কিন্তু দিনের পর দিন আপনি এই কাজটা করছেন, কিন্তু শরীর আপনার ওটা এখন পারমিট করছে না। এখন আপনার শারীরিক আগের থেকে দুর্বলতা হয়েছে, মানে যে ক্ষমতাটা আগে ছিল, শারীরিক ক্ষমতা তো বয়সের সাথে সাথে কিছুটা হলেও কমে, ঠিক আছে? এবং যারা ব্যায়ামের মধ্যে থাকে তাদের হয়তো কিছুটা সাধারণ মানুষের থেকে বেশি থাকবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটা কিন্তু তার জন্য হওয়ার চান্সেস অনেক বেশি আছে। এবং যদি আপনার চেহারা ভারী হয়ে থাকে, মোটা চেহারা যদি হয়, তাহলে কিন্তু এই ব্যথার প্রবলেমটা আরো বাড়বে। এবং আরো বাড়াতে কি হবে, যদি সেখানে কোনো হালকা ক্ষয়ক্ষতি হচ্ছিল, একজন রোগা লোকের যদি সেখানে ক্ষয়ক্ষতি অল্প হয়, আপনার কিন্তু ক্ষয়ক্ষতিটা অনেক বেশি হবে। তার কারণ আপনার শরীরের ওজনটা সেখানে চাপ পড়ছে। হাতের ক্ষেত্রে হচ্ছে কেন, এটা আপনার পায়ের যেহেতু আপনার শরীরের ওজনটা বহন করে, এবার তাহলে বলবেন আপনি হাতের ক্ষেত্রে কেন? হাতের হচ্ছে জোরটা কম। তাহলে আপনি কি করতে হবে? প্রথম কথা হচ্ছে ওখানে ব্লাড সার্কুলেশনটা বাড়াতে হবে। ব্লাড সার্কুলেশনটা কিভাবে বাড়াবেন? একটা পাত্রে এমন একটা পাত্রের মধ্যে জল নেবেন, যেটা আপনি হাতটা এতটা কবজিটা ডোবাতে পারেন। একটা পাত্রে রাখবেন ঠান্ডা জল, একটা পাত্রে রাখবেন গরম জল। ঠান্ডা জলের মধ্যে 2 মিনিট চুবিয়ে রাখবেন, তুলে আবার গরম জলে 3 মিনিট চোবাবেন। এইভাবে এই যে প্রসেসটা হলো, ঠান্ডা জল 2, গরম জল 3, এই 5 মিনিট, এরকম ভাবে 5 থেকে 6 বার আপনি রিপিট করবেন, ঠিক আছে? এইটা করলে কি হবে, আপনার যে ব্লাড সার্কুলেশনের জায়গাগুলো ঠিক হবে, ব্লাড যেখান দিয়ে নালীগুলো দিয়ে যাচ্ছে সেটা ডাইলেটেড হবে, মানে মুখটা বড় হবে এবং রক্ত চলাচলটা স্মুথ হবে, কোনো রকম চাপ লাগবে না। তখন দেখবেন আপনার এই ব্যথাটা আস্তে আস্তে কিন্তু কমছে এবং জয়েন্টটাও শক্ত ভাবটাও আস্তে আস্তে কমে যাবে। যেহেতু ফোলা থাকে, ফুললে জয়েন্টটা একটু শক্ত হয়ে যায়। বললাম না, এটা বডির একটা মেকানিজম, যাতে ওই জায়গাটায় আপনি আর কোনো ক্ষয়ক্ষতি মানে ক্ষত না হতে পারে, চোট আঘাত না লাগতে পারে, তার জন্য ওই জায়গাটা ফুলিয়ে দেয়। এটা গেল। পায়ের ক্ষেত্রেও যদি আপনার ওজন দেখছেন নর্মাল আছে, তবু যখন পায়ের ব্যথাটা হচ্ছে, প্রথম যেটা আপনার করতে হবে, কিছু যোগাসন আছে, সেই যোগাসনগুলো করতে হবে। কিছু এক্সারসাইজ আছে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, সেগুলো করতে হবে, যাতে আপনার থাই মাসেলের জোরটা বাড়ে, ঠিক আছে? এবং এটা যদি আপনার দেখছে না অল্প দিন হচ্ছে, ঠিক আছে, এইগুলো করলেই ঠিক হয়ে যাবে। কিন্তু যদি দেখা যাচ্ছে আপনার এটা দীর্ঘদিনের ব্যথা, আপনার পুরুষ হন বা মহিলা হন, যদি দেখা যাচ্ছে দীর্ঘদিনের ব্যথা, তাহলে বলবো একবার এনবিপিতে আসুন, আমাদের এখানে ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট করলে এই প্রবলেমটার থেকে আপনি পার্মানেন্টলি বেরিয়ে আসতে পারবেন। বাহ, একদম দেরি করবেন না, হেল্পলাইনে ফোন করে নিন। কে আছেন এবার দেখে নি? হ্যালো,
হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি বারুইপুর থেকে মোনালিসা পাল বলছি। বলুন মোনালিসা দেবী, কি প্রবলেম বলুন, ডক্টর ভাদুরী আছেন লাইভে। আচ্ছা, আমি একটু ডাক্তারবাবুর কাছে প্রশ্ন করতে চাই। আমার পিঠে মাঝে মাঝে না মানে ব্যথা হয়, এটা কি আর্থ্রাইটিসের ব্যথা নাকি অন্যরকম কোনো ব্যথা বুঝতে পারি না, মানে মাঝে মাঝে ব্যথাটা একদম চাপ হয়ে থাকে আর কি। আচ্ছা, ব্যথাটা কোন এরিয়াতে হয়? পিঠের মাঝখানটা। পিঠের মাঝখানটা, আচ্ছা, মানে বুকের পেছনটায়, তাই তো? বুকের ঠিক পেছনে। আচ্ছা, এটা কি সারা বছরই ধরে থাকে না মাঝে মাঝে হয়? না না না, এটা কি হয় মানে কোনো কারণ ছাড়াই হঠাৎ হয়তো দাঁড়িয়ে আছি, হঠাৎ পিঠের মাঝখানটা ব্যথা হতে থাকে এবং সেই ব্যথাটা কিন্তু থেকেই গেল 2-3 দিনের জন্য। আচ্ছা, এমনি আপনার ঘাড়ে ব্যথা আছে কি? ঘাড়ে আচ্ছা আচ্ছা, দেখুন এই ব্যথাটা মানুষের দুটো কারণে হতে পারে, ঠিক আছে? একটা হতে, আপনি শুনুন আমি বলছি, বলে দিচ্ছি। দুটো কারণ বলতে, একটা কারণ হতে পারে যদি আপনার পেটে ঠিকমতো গ্যাস ফর্ম করে যায় অতিরিক্ত মাত্রায়, ঠিক আছে, পটি ক্লিয়ার হচ্ছে না, খাওয়া দাওয়া উল্টো পাল্টা হয়েছে, হঠাৎ করে দেখবেন ব্যথাটা হতে পারে, পিঠের দিকে হয় যেন কামড়ে ধরে আছে, এরকম চাপ চাপ একটা ব্যথা হয়, এটা একটা হতে পারে। আবার এমন হতে পারে যে আপনার যে সার্ভাইকাল স্পাইন আছে ওখান দিয়ে যে নার্ভগুলো যাচ্ছে, এই এরিয়াতে যে নার্ভগুলো যাচ্ছে সেগুলোর কোনোভাবে চাপ লাগছে। এবার যাদের ধরুন ঘাড়ের প্রবলেম আছে বা সার্ভাইকাল স্পন্ডিলোসিস যেটা আমরা বলি, সেগুলো থাকলে অনেক সময় দেখা যায় যে কাঁধ দিয়ে ব্যথাগুলো নামে, এমনকি আঙ্গুল পর্যন্ত চলে যায় কারো কারো ক্ষেত্রে, এবং পিঠের কিছু কিছু জায়গাতেও কিন্তু ব্যথাটা হয়, ঠিক আছে? সেই ব্যথাটা যখনই একটু আপনার দেখবেন কখন হবে, আপনি একটু অনিয়ম করছেন, মানে শোয়া টোয়াটা উল্টো পাল্টা হচ্ছে, বেশি সামনের দিকে ঝুঁকে কাজ করে ফেলছেন, তারপরেই হয়তো বা বেশি পরিশ্রম করছেন, জার্নি অনেক বেশি করে ফেলেছেন, একভাবে ধরুন 4-5 ঘন্টা আপনি গাড়িতে জার্নি করে ফেলেছেন, তখনও হতে পারে, ঠিক আছে? যেটাই হোক, ঘাবড়ানোর কিছু নেই। সাধারণত এই প্রবলেমগুলো থেকেই এই ব্যথাগুলো কিন্তু আসার চান্স থাকে। আর এছাড়া ভিতরে আরো অন্য কোনো প্রবলেম থেকে হচ্ছে কিনা সেটা তো আপনার টেস্ট করলে তাহলে বোঝা যাবে। একটা কাজ করুন, আপনার তো এটা বারে বারে হচ্ছে, আপনি একবার আমাদের ক্লিনিকে আসুন, আপনার কাছাকাছি যে ক্লিনিক রয়েছে আমাদের, সেই ক্লিনিকে এসে দেখালে আমাদের ডাক্তারবাবুরা যদি মনে করে কোনো টেস্ট করতে হবে ওনারা বলে দেবেন, আর তা না হলে আপনি যেদিনই আসবেন সেদিনই ট্রিটমেন্ট চালু হয়ে যাবে, এবং ট্রিটমেন্ট নিলে এটার কিন্তু সমাধান আছে। আমাদের এখানে আয়ুর্বেদে একটা কথা বলে দিই, যেমনি মডার্ন মেডিসিনে কি থাকে, মেডিসিন থাকে, তার পাশাপাশি সার্জারি থাকে। আয়ুর্বেদে কিন্তু এমন একটা পদ্ধতি থাকে, নন সার্জিক্যাল প্রসিডিওর, মানে কোনো সার্জারি না, কিন্তু তার বেনিফিট কিন্তু খুব মারাত্মক। যেসব অসুখ সাধারণ ওষুধ খেয়েও দেখছেন কমছে না, বিভিন্ন জায়গায় দেখিয়েছেন, কোনো রোগটা সারেনি, ওষুধ বন্ধ করলে আবার রোগটা বেড়ে যাচ্ছে, এরকম অনেক রকম সিচুয়েশন, তখন যারা আমাদের এখানে আসছেন তারা কিন্তু এই রোগটাকে সারাতে পারবেন, কারণ আমাদের এখানে মেডিসিনের পাশাপাশি কিন্তু এই পঞ্চকর্মা থেরাপিটা হয়, যেটা সব জায়গায় হয় না। আয়ুর্বেদেরও কিন্তু সব জায়গায় হবে না, সব মানে সংস্থাতে এটা ব্যবস্থা করতে পারে না, তার পরিকাঠামোটা একটু অন্যরকম দরকার, সেটা কিন্তু আমাদের এনবিপিতে কিন্তু বিভিন্ন সেন্টারে হয়। তাই জন্য আমি বলবো আপনার যে প্রবলেমটা নিয়ে একবার আসুন, দেখিয়ে নিন, ট্রিটমেন্ট করুন, এটাকে কিন্তু আপনি সারিয়ে তুলতে পারবেন। ব্যথা যন্ত্রণা নিয়ে আজকে ডক্টর ভাদুরী আলোচনা করছেন। পরপর ফোন পেলাম, ব্যথা যন্ত্রণার কষ্ট পাচ্ছেন অনেক মানুষ, এবং তারা ইয়াং, মানে এজেড পার্সন না, কিন্তু যে 60 ঊর্ধ্ব সেরকম কিন্তু আমরা পেলাম না, তারা কিন্তু মাঝবয়সী, তাদের কিন্তু এরকম ব্যথা যন্ত্রণায় কষ্ট হচ্ছে। অনেক ক্ষেত্রে অনেক কারণে আমাদের ব্যথা যন্ত্রণা, এবং আজকাল এত পলিউশন, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ভেজাল খাবার, এত পেস্টিসাইডস, এত ফার্টিলাইজার্স ইউজ করা হয় চাষবাসের ক্ষেত্রে, সব ক্ষেত্রে, মাছ, মাংস, ডিম সবেতেই যেন ভেজাল, তেল, মশলা, ডাল, চাল সবেতে ভেজাল। তার জন্য কিন্তু শরীরে প্রচন্ড পরিমাণে টক্সিন ঢুকে যাচ্ছে, এবং এই এত কষ্ট পাচ্ছি আমরা, ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া আমাদের উপায় নেই। অবশ্যই ডক্টর ভাদুরী আছেন সবার জন্য, এবং আজকে আপনারা লাইভে যারা আসবেন, অংশগ্রহণ করবেন, সুপরামর্শ পাবেন। আর হেল্পলাইন নাম্বার তো সবার জন্য খোলা থাকে, 9830235527 অথবা 37, এই দুটো নাম্বার কিন্তু আপনাদের জন্য খোলা। আচ্ছা, কলকাতায় চেম্বার কোথায়? আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ল্যান্সডাউন, খিদিরপুর, এছাড়া খিদিরপুরে বুধবার করে, হাতিবাগানেও বুধবার, আমতলা বৃহস্পতিবার করে চেম্বার, সাউথ 24 পরগনা, যেটি আমি বারবার বলে দিই, ঠাকুরপুকুর বেহালা, ঠাকুরপুকুর জোকা, তারপরেই আমতলা,
ডায়মন্ড হারবার সাইডের প্রচুর মানুষ আমতলা এসে দেখাচ্ছেন। আমাদের ক্যানিং আর গঙ্গাসাগরেও সাউথ 24 পরগনা দুটো চেম্বার ওপেনিং হয়ে গেছে। নিয়মিত ডাক্তারবাবুরা ঘুরিয়ে ফিরিয়ে সবাই যাচ্ছেন, অ্যাটেন্ড করছেন চেম্বার, ক্লিনিক এবং আমাদের টিভি প্রোগ্রাম। আর মধ্যমগ্রাম আমাদের হেড অফিস, মধ্যমগ্রামে তো আপনারা রেগুলার পাচ্ছেন। সপ্তাহে কলকাতায় আর হাওড়াতে কিন্তু রেগুলার প্রোগ্রাম। হাওড়ার কথা বলে দিই, হাওড়া শিবপুর, হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজার এবং হাওড়া বেলুড়ে রেগুলার চেম্বার আছে। এবার বাইরে বাইরে কোথায় কোথায় চেম্বার আমি সব বলবো, তার আগে আপনাদের বলি আপনারা হেল্পলাইন নাম্বার খোলা পাচ্ছেন, কথা বলবেন 9830235527 অথবা 37। ডক্টর ভাদুরী আজকে আছেন, ব্যথা নিয়ে আলোচনা করছেন। অনেক ক্ষেত্রে ঘাড়ে, কোমরে, পিঠে ব্যথা, হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, গোড়ালি ব্যথা, হাঁটু ব্যথা খুব কমন। আমরা প্রায় দিনই ফোন পাই প্রচুর পেশেন্টদের যারা ব্যথা যন্ত্রণায় কাবু হয়ে যাচ্ছেন। আমি বারবার বললাম মেল ফিমেল বোথ এবং যে কোনো বয়সের, 30-এর পর থেকে যে কোনো বয়সে আমি দেখেছি ফোন আসছে ব্যথা যন্ত্রণা, কারোর ঘাড়ে ব্যথা, কারোর কনুইতে ব্যথা, কারোর হাতে ব্যথা, কারোর গোড়ালি, হাঁটু, কোমর, সর্বত্র ব্যথা যন্ত্রণা, শোল্ডারে ব্যথা, যেটা ফ্রোজেন শোল্ডার, হাত তুলতে পারেন না। এগুলো পুষে রাখবেন না যে আজ হয়েছে এক সপ্তাহ সহ্য করি একটু, তারপর আবার কমে যাবে। যাদের কমছে না, কষ্ট কেন পাচ্ছেন, বারবার হচ্ছে হয়তো অ্যাটাকটা, একবার কমছে আবার দুদিন পর আবার হচ্ছে, তো পার্মানেন্ট কিওর দরকার। আপনারা আসুন এনবিপিতে, এনবিপিতে এসে আপনারা কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট নিন। সব ডাক্তারবাবুরা ওয়েল এডুকেটেড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডাক্তারবাবুদের আমরা রেগুলার আমাদের প্রোগ্রামে পাই এবং চেম্বারেও আপনারা পাচ্ছেন। আমাদের সিএমডি ডক্টর বিনোদ শর্মা রয়েছেন, চিফ মেডিকেল ডিরেক্টর, এছাড়া ডক্টর এস ঘোষাল, ডক্টর এ হালদার, ডক্টর এন ভট্টাচার্য, ডক্টর এস ভাদুরী, ডক্টর আর দে, আরো অনেক ডাক্তারবাবু সবাই রয়েছেন যুক্ত এনবিপির সঙ্গে। সবাই কিন্তু সুপরামর্শ, সুচিকিৎসা দিচ্ছেন আপনাদের। আয়ুর্বেদ মানেই একটাই আমাদের কাছে নাম ভেসে ওঠে মাথার মধ্যে, সেটা হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয়। ডক্টর ভাদুরী, এই ব্যথা যন্ত্রণার জন্য নিশ্চয়ই আপনারা পঞ্চকর্মা প্রেসক্রাইব করে দেন? হ্যাঁ, ব্যথার জন্য তো একটা খুব মানে প্রাইম জিনিস এটা। দেখুন, আমাদের যখন এখানে ব্যথার প্রবলেম নিয়ে লোকেরা আসেন, হ্যাঁ, বেশিরভাগ কিন্তু আগে বিভিন্ন জায়গায় চেষ্টা করে নেন, যেটা আগেও বলছিলাম, যে হয়তো 10 বছর ধরে, কেউ 15 বছর ধরে, কেউ 8 বছর ধরে, এরকম পেশেন্টরা আমাদের এখানে আসছে যারা বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে। এক ডাক্তারবাবুকে তারা দেখালেন, কিছুদিন ওষুধ খেলেন, তারপরে হয়তো ব্যথাটা কম থাকছে, আবার যে ওষুধ বন্ধ করে দিচ্ছেন তখন আবার ব্যথা চলে আসছে। তখন কি হলো, ওনারা এক ডাক্তারবাবু থেকে আবার অন্য ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন। তখনও কিন্তু ওখানে গিয়েও একই ব্যবস্থা, যে কিছু ওষুধ প্রেসক্রাইব করা হলো, সেই ওষুধ খেলেন, ভালো থাকছেন, কিন্তু আবার ব্যথাটা কিন্তু আবার চলে আসছে। এখানে দুটো ফ্যাক্টর থাকে। প্রথম কথা হচ্ছে, সব কিছুর একটা লিমিটেশন থাকে, যে কোনো প্যাথিরই কিন্তু একটা লিমিটেশন থাকবে, ঠিক আছে? এই যে মডার্ন মেডিসিনে কি হচ্ছে, বেশিরভাগ যে ব্যথার ট্রিটমেন্ট, তার মধ্যে যাই থাকুক না কেন, বেসিক যে জিনিসটা থাকে সেটা হচ্ছে পেইন কিলারের ব্যাপারটা থাকে, এবং তার সাথে দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে ক্যালসিয়াম দিচ্ছে, সেখানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে ভিটামিন ডি দিচ্ছে, এই ধরনের ব্যাপারটা বেসিকটা। তারপরে তো আরো আনুষঙ্গিক ওষুধপত্রগুলো থাকে। তো এই জিনিসটা যেহেতু ডাক্তার, দেখুন নলেজটা তো সবারই এক। যখন একজন ডাক্তারবাবু দিলেন, ভালো হলেন না, উনি কি ভাবলেন যে ডাক্তারবাবু হয়তো ঠিক নেই, আসলে তা নয়, ডাক্তারবাবু সঠিক ট্রিটমেন্ট করেছেন। তখন আবার উনি আরেকজনের কাছে চলে গেলেন, গিয়ে ওনার কাছে দেখিয়ে হয়তো ওষুধের নামগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু দেখা গেল আলটিমেটলি ট্রিটমেন্টের প্যাটার্নটা একই। তখন উনি কনফিউজড হয়ে গেলেন যে কে ঠিক ছিল। ডাক্তারবাবুরা সবাই ঠিক ছিল। এটাই মানুষ অনেক সময় ভুল করে ফেলে, যে ভাবে যে ডাক্তারবাবুরা কি ভুল ট্রিটমেন্ট করছে। না, ভুল ট্রিটমেন্ট নয় এটা, কিন্তু ওই প্যাথির লিমিটেশন আছে, যে ব্যথা হলে এই ধরনের ট্রিটমেন্ট গুলোই করবে, অথবা সার্জারিতে যেতে হবে। যে একটা কন্ডিশনের পর যেটা ওষুধ দিয়ে সারানো যাবে না, সেটা সার্জারিতে যেতে হবে। আয়ুর্বেদের জায়গায় কি আছে, আয়ুর্বেদের কি লিমিটেশন আছে, আয়ুর্বেদে মডার্ন মেডিসিনের মতো ছুরি কাঁচি দিয়ে কোনো অপারেশন করা হয় না, ছুরি কাঁচি ইউজ করা হয় না। কিন্তু আয়ুর্বেদে বিভিন্ন পদ্ধতি আছে, যেগুলো ওষুধের পাশাপাশি থেরাপিগুলো করলে অনেক বেশি বেটার রেজাল্ট আসে। অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটা সবচেয়ে বড় যেটা বিষয়, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের পঞ্চকর্মা থেরাপি। এই যে ব্যথার কথাগুলো বললেন, আমরা ব্যথার রোগীদের কেমন পাই, হয়তো ক্ষয় হয়ে গেছে হাঁটুটা,
নি জয়েন্টটা ক্ষয় হয়ে গেছে, হাড্ডিগুলো ক্ষয়ে যাচ্ছে, ওখানে শক্ত হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে, ওখানে মুভমেন্ট করতে পারছে না, ব্যথা তো আছে। এই সব কারণগুলোর জন্যই ব্যথা। ব্যথাটা রোগ নয়, ব্যথাটা হচ্ছে সিমটম। এবার আমাদের এখানে যখন ট্রিটমেন্ট হবে দেখা যাবে তার ওই যে ক্ষয়ক্ষতিটাকে রোধ করা যাবে, যাতে আর বেড়ে না যায়, একটা জায়গায় তাকে আটকানো গেল। এবং পদ্ধতি যেমনি আমরা খাদ্য খাবার খেলে আমাদের বিভিন্ন কিছু অর্গানের উন্নতি হয়, আমাদের বডির উন্নতি হয়, তেমনই কিন্তু দেখা যাবে আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে সেখানে উন্নতিটা হচ্ছে। তার পাশাপাশি এই যে শক্ত ভাবটা হয়ে গেছে সেটাকে নর্মালাইজ করা যাবে, লুব্রিকেশন করা যায় ভেতরে, এগুলো সব কিন্তু ব্যাপারটা এই আয়ুর্বেদিক পঞ্চকর্মার মাধ্যমে করা যায়। বাহ, পঞ্চকর্মা মাস্ট মাস্ট মাস্ট। রোগ হলেও নেবেন, না হলেও ট্রিটমেন্টটা করান। অবশ্যই ভালো থাকবেন, টক্সিন ফ্রি বডি পাবেন। আচ্ছা, কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? বলুন কি প্রবলেম বলুন, ডক্টর ভাদুরী আছেন লাইভে। বয়স কত? 55। আচ্ছা, কোমরে ব্যথা কতদিন ধরে হচ্ছে? মানে এবার শীত যখন পড়েছে তখন থেকে শুরু হয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, আর আপনার ওজনটা কেমন? 62। আপনি কি এখন কোনো কাজকর্মের মধ্যে আছেন নাকি ঘরে থাকেন? কি ধরনের কাজ করেন আপনি? চেহারা আপনার হচ্ছে যেটা 62, মোটামুটি রোগাও না মোটাও না, মাঝারি চেহারা, তাই তো? আচ্ছা, আর কাজ যেটা করছেন আপনি বাইক চালিয়ে, আপনার কি বাইকটা খুব বেশি চালানো পড়ে? আচ্ছা, অনেকটা। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, ফোনটা রেখে আমি বলছি আপনাকে। বলে দিচ্ছেন, টিভিতে শুনুন। দেখুন, আপনার যে কন্ডিশনটা হচ্ছে, আপনার বাইক চালিয়েছেন বলে আপনার রোগটা হয়নি, সমস্যাটা হয়েছে তারপরে বাইক চালানোতে সেগুলো আরো বাড়ে। অ্যাকচুয়ালি আয়ুর্বেদ মতে বলে যাদের বাত টাইপ বডি, যাদের বাত প্রকৃতির মানুষ যারা, তাদের মধ্যে কি থাকে, একটা ড্রাইনেসের ব্যাপার আসে, তাদের শরীরের মধ্যে ড্রাইনেস। দেখবেন আরো 5 জন লোকের থেকে আপনার স্কিনটা হয়তো ড্রাই থাকবে, ঠিক আছে? এবং শরীরের মধ্যে এই যে বাত প্রকৃতি যাদের থাকবে তাদের মধ্যে এই ড্রাইনেসটা থাকার জন্য, যেখানে ড্রাইনেস থাকে সেখানে কিন্তু ব্যথা থাকে। আপনার ক্ষেত্রেও তাই হচ্ছে, বাত প্রকৃতির। এবার তাতে কি হচ্ছে, এই যে সিজন চেঞ্জ, তখন কিন্তু ড্রাইনেস আছে। দেখবেন যখন মানে গরম, শীত থেকে মানে গরম থেকে শীতে যায়, দেখবেন ধুলোবালি খুব ওঠে। কেন ওঠে? কারণ তখন অ্যাটমসফিয়ারের মধ্যে বাষ্পটা কম থাকে, ঠিক আছে, আর্দ্রতাটা কম থাকে, তখন ওই ধুলোটা ওঠে বেশি। আবার দেখবেন এই যে সামনে আসছে সময়টা, ফেব্রুয়ারি মার্চ, এই টাইমটা সিজনটা যখন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা থেকে আবার শীতের মানে গরমে চলে যাচ্ছে, তখনও আবার এই ড্রাইনেসটা আসবে। দেখবেন হাতটা টান টান লাগবে, ঠোঁট ফাটবে, এইগুলো হয়। মানে শরীরের ভেতরে ওই ব্যাপারটা হয়, প্রকৃতির মধ্যে ওই ব্যাপারটা হয়, ঠিক আছে? তখন আবার দেখছেন আপনার ব্যথাটা বাড়ছে। এইটার জন্য কি করতে হবে? প্রথম কথা, আমাদের যে ট্রিটমেন্টটা সেটা কি করাবে, আপনার যে এই দোষ, এই ত্রিদোষ যেটা আমরা বলি, বায়ু পিত্ত কফ, বায়ু মানে হচ্ছে বাত, ঠিক আছে? এই যে বায়ুর মানে প্রকোপটা যেটা আপনার শরীরে বেশি আছে, এটাকে ব্যালেন্স করতে হবে। এই যে বায়ু পিত্ত কফ, এই মানে ত্রিদোষটাকে যখন মানুষ ব্যালেন্স করে ফেলতে পারে, তখনই কিন্তু তার ওই প্রবলেমটা ঠিক হয়ে যায়। এটা আয়ুর্বেদ বলছে, এটা আয়ুর্বেদের ধরনের যে ট্রিটমেন্ট সেটা এটার উপরে বেস করেই কিন্তু হয়। তার জন্য আপনার যে প্রবলেমটা আসছে এখন সঠিক টাইম, তাহলে এখনই আপনি বুঝতে পারবেন যে যখন ট্রিটমেন্টটা করে নেবেন, দেখবেন যে আসছে যে সময়টা, আর 1 মাস 1.5 মাসের মধ্যে আপনার এই প্রবলেমটা কিন্তু কমতে থাকবে। এবং সামনের যে শীত গরম আসবে তখন আর কিন্তু এই প্রবলেমটা আপনি ফেস করবেন না, কারণ আপনার শরীরটার ব্যালেন্স, তালটা ঠিক হয়ে যাবে শরীরের ভেতর থেকে, বাইরে থেকে না। আর তার জন্য শুধু আয়ুর্বেদ যে শুধু মেডিসিন আমরা দরকার হলে দেবো তাই, যদি দেখা যাচ্ছে আপনার কন্ডিশনে, যেটা আপনার এক্স-রে রিপোর্টে বোঝা যাবে, এবং ট্রিটমেন্ট শেষ হওয়ার পর আপনি আবার রিপোর্ট করালে সেটাও বুঝতে পারবেন যে এই যে ঝাঁকুনি লাগতে লাগতে ওখানে গ্যাপগুলো কমে যেতে পারে, দেখা যেতে পারে কোনো ডিস্ক একটা কোনো সরে গেছে, তার জন্য ব্যথা হতে পারে। আবার দেখা যেতে পারে যে ওখানতে দুটো হাড় ফিউজড হয়ে যাচ্ছে, নার্ভের উপরে চাপ পড়ছে, সেখান থেকে ব্যথা হতে পারে। আপনার যে হাড়ের যে কোমরের হাড়ের যে বক্রতাটা মানে কার্ভটা,
কার্ভেচারটা নষ্ট হয়ে গেছে, সেখান থেকেও ব্যথা হতে পারে। এরকম বিভিন্ন কারণ আছে। একবার আপনি আসুন, এসে ট্রিটমেন্ট করান, দেখবেন এই প্রবলেমটা থেকে পার্মানেন্টলি ঠিক হতে পারছেন। বাহ, আপনারা হেল্পলাইনে ফোন করবেন সবাই। আর এবার একটু ইন্টারভিউ বাইট গুলো শোনাই, পেশেন্টরা কে কি বলছেন। প্রোগ্রামের ফাঁকে তো একটু শোনাতে হয়, আর লাইভ তো চলছেই, আমরা ফোনও নেব এরপর। বাইট গুলো, ইন্টারভিউ গুলো শুনিয়ে আবার আমরা ব্যাক করব স্টুডিওতে, আপনারা ফোন করতে পারবেন। আর চলুন তাহলে দেখে নিই তাহলে কে কি বলছেন। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার, আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কতদিন হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছে? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লারে। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগেছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছে। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু চুলকায়।
হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকেই কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি, মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন, এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আচ্ছা, আপনি এনবিপিতে এসছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম, ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন। কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটা কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি আমি বহু ওষুধ খেয়েছি, তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিওআর্থ্রাইটিস, ডক্টরস বললেন। অস্টিওআর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা, আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন।
15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না না, দাঁড়ানোই ব্যাপার ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? ম্যাডাম আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাবেল। আচ্ছা, আপনি এই এনবিপিতে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগেছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপিতে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছি। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকেই কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। শুনলেন তো পেশেন্টরা কতটা ভালো আছেন, কি বলছেন, এগুলো আমরা জানলে আমরাও কিন্তু আরো মোটিভেটেড হই, ভালো লাগে, পজিটিভিটি আসে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই লাইভ প্রোগ্রাম যারা দেখছেন, হেল্পলাইন নাম্বারটা বারবার আমি মনে করে দিই প্রোগ্রামের ফাঁকে ফাঁকে, যে আপনারা হেল্পলাইনে কিন্তু একটু যোগাযোগ করে নেবেন। 9830235527 অথবা 37 আপনাদের জন্য খোলা।
ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করছিলাম, ফোন এলো, এবার একটু স্কিনের প্রবলেমগুলো নিয়ে ডক্টর ভাদুরী যেহেতু আছে জানবো। অনেক সময় অনেক মারাত্মক স্কিনের প্রবলেম হয়, কিন্তু আমি কালকেই আমার এক কাকিমার কথা শুনলাম, পায়ে প্রচন্ড চুলকুনি এবং সেখান থেকে রক্ত বেরোচ্ছে। দুজন, আরেকজনও আছেন আমার চেনাশোনা, তারও সেম বলছেন, এরকম পায়ে ঘা ঘা মতো হয়ে গেছে, চুল করছে, ভীষণ ইচিং, ব্লিডিং হচ্ছে, কি ভয়ানক। এইগুলো একটু জানবো, যাদের খুব ভয়ানক চর্মরোগ। ডক্টর ভাদুরী, এই ব্যাপারে একটু বলুন, আপনারও তো নিশ্চয়ই অভিজ্ঞতা হয়েছে চেম্বারে, ভয়ানক চর্মরোগ সব সাংঘাতিক। এরকম দেখুন আমাদের এখানে প্রথম কথা আমি বলি, স্কিনটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে আউটার মোস্ট অর্গান, সবচেয়ে বাইরের অর্গান এবং সবচেয়ে বড় অর্গান হচ্ছে আমাদের স্কিন। এর হচ্ছে বিশেষ কাজ কি, আমাদের শরীরটাকে প্রোটেক্ট করা বিভিন্ন ধরনের ইনফেকশনের থেকে, ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক, ফাঙ্গাস হোক, ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের ইনফেকশনের থেকে আমাদের শরীরকে প্রোটেক্ট করা এবং পলিউশন বা বাইরের যে প্রাকৃতিক যে সমস্যাগুলো সেগুলোর থেকে প্রোটেক্ট করা, এটা হচ্ছে ফার্স্ট কাজ। এবং স্কিন এমন একটা পার্ট যেখানে আমাদের শরীরের ভিতরের বিভিন্ন সমস্যা থাকলে তার রিফ্লেকশন, মানে তার প্রতিবিম্ব আমরা কিন্তু স্কিনের মধ্যে দেখতে পাই। ধরুন জাস্ট একটু বললে বুঝবেন, ধরুন কারো জন্ডিস হয়েছে, তাহলে স্কিনের কালার কিন্তু বদলে গিয়ে দেখবেন যে হলদে হয়ে গেছে বা ফ্যাকাশে হয়ে গেছে। বা হিমোগ্লোবিন কম কারো, দেখা যাবে সে তার গায়ের রং সাদাটে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তেমনই আবার ধরুন কারো থাইরয়েডের সমস্যা আছে বা সুগারের সমস্যা আছে, সেক্ষেত্রে কি হবে, স্কিনগুলো কিন্তু দেখা যাবে মানে কোনো সময় দেখা যাবে যে সেটা একটু কালচে হয়ে গেছে, কোনো সময় দেখা যাবে কুচকে যাচ্ছে, মানে একটা মনে হচ্ছে যেন বয়স হয়ে গেছে, ড্রাই হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো থাকবে। লিভারের সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হলে দেখা যায় স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের গোটা গোটা উঠছে, ঠিক আছে, এবং সেগুলো অনেক সময় দেখা যায় চুল করছে, অনেক সময় দেখা যাচ্ছে তার দিয়ে কষ পড়ছে, এরকম বিভিন্ন আমরা কিন্তু একটা ফোন আছে দেখে নি, একটু দেখে আবার আমরা আলোচনা আসছি ভয়ানক চর্মরোগ নিয়ে। আপনারা অনেকেই ট্রাই করছেন ফোনে, আমি দেখছি আমরা হ্যালো না বললে কেটে দিচ্ছেন, আপনি একটু সঙ্গে থাকবেন। ফোন পাওয়া মানে আমরা কিন্তু হ্যালো বললেই আপনি কথা বলতে পারবেন। ডক্টর ভাদুরী কথা শেষ হলে বা যে ডাক্তারবাবুই থাকুন তাদের কথা শেষ হলে আমরা আপনাদের ফোনটা নেবই নেব। যারা লাইন পাচ্ছেন সঙ্গে থাকবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে? বলছিলাম যে ডাক্তারবাবুকে একটা জিজ্ঞাসা করতাম যে আমার পায়ে না ভীষণ হাজা হয় এই বর্ষাকালে, তাহলে জল ঘাটলে। দেখুন স্কিনের প্রবলেম নিয়ে আলোচনা করছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, দেখুন প্রথম কথা আপনার যেটা করতে হবে, প্রথম হচ্ছে ম্যানেজমেন্ট। যে কোনো কিছু রোগ হলে প্রথম হচ্ছে ওটাকে আটকাতে হয়, ঠিক আছে। ধরুন একজন মানুষের হাজা হয়েছে, আপনার ক্ষেত্রেই বলছি, আপনার হাজা হয়েছে, প্রথমে হচ্ছে হাজাটা যাতে না আর বাড়ে বা নতুন করে আরো স্প্রেড না করতে পারে, তাহলে এটা কি হবে, আপনাকে প্রথমে হচ্ছে গার্ড দিতে হবে। গার্ডটা কিভাবে, আপনার হাজা দেখবেন বর্ষাকালে হচ্ছে মানে স্যাঁতস্যাঁতা ওয়েদারে হবে, স্যাঁতস্যাঁতা ওয়েদার। এবার আপনার দেখবেন হয়তো একটা হ্যাবিট আছে বা প্রয়োজন আছে যে জলটা একটু বেশি ইউজ করতে হয়, জলের মধ্যে পাটা, হ্যাঁ, যেহেতু এটা আছে তাহলে আপনার কি করতে হবে, জলটা পায়ের, প্রথম কথা হচ্ছে পা ভালো করে মুছতে হবে যাতে জল পায়ে না জমতে পারে, এটা। কারণ কিছু কিছু এলাকার জল এমনও খারাপ থাকে যেখানে কিন্তু দেখা যায় যে অনেক সময় তার থেকেও ইনফেকশন হয়ে যায় পায়ে, ঠিক আছে। তো যেরকমই আপনি যেখানেই থাকুন না কেন, আপনার একটা প্রথম যেটা করতে হবে, এইটাকে ঠিক করতে গেলে আপনার পাকে ড্রাই রাখতে হবে। যত বেশি ড্রাই রাখবেন তত দেখবেন রোগটা ছড়াবে না। এটা কিভাবে, যখন আপনি স্নান টান করে এলেন, ভালো করে পায়ের যে এই আঙুলের যে গ্যাপগুলো পায়ে, সেগুলোও মুছবেন ভালো করে, নখের থেকে শুরু করে পুরো পাটাকে ভালো করে মুছবেন, চেপে চেপে মুছবেন, একদম হয়ে গেল। দ্বিতীয় কথা কি হচ্ছে, আপনার যখন আপনি স্নান করছেন বা কোনো কাজ করছেন, চেষ্টা করুন পাটাকে, যেহেতু আপনার এই প্রবলেমটা আছে, একটা পলিথিন মানে একটা ব্যাগের মধ্যে পাটাকে ঢুকিয়ে তারপরে আপনি স্নান করুন বা কাজগুলো করুন। না আমি বলছি আপনাকে, বলছি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার বেসিক জিনিস। তাহলে কি হলো, আপনার পাটা যত না ভিজবে, স্যাঁতস্যাঁতা না থাকবে, এই রোগটা আর বাড়বে না। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে এই যে স্কিনের ডিজিজ একটা, ঠিক আছে, এটা একটা রোগ। এটার জন্য অনেকে কি করে, কোনো একটা তেল এনে লাগিয়ে দেয় পায়ে, মলম এনে লাগিয়ে দেয়, ঠিক আছে, কিছুদিন একটু ঠিক থাকলো, তারপরের দিন আবার হয়ে যাচ্ছে, আবার চুল করছে, এই ব্যাপারগুলো হয়, ঠিক
ঠিক আছে? এটা এভাবে করলে হবে না। স্কিনের প্রবলেম শুধু বাইরে থেকে স্কিনের উপরে প্রয়োগ করে দিলে হয় না, ভেতর থেকে সারাতে হবে আপনার, ঠিক আছে? যে কারণে প্রবলেমটা হচ্ছে তার ট্রিটমেন্ট করতে হবে, সেইটা ট্রিটমেন্টটা কিন্তু আমাদের কাছে আছে। আপনি কোথা থেকে বলছিলেন? বর্ধমানে। প্রত্যেক মাসে আমাদের বর্ধমানে 2 বার করে চেম্বার হয়। আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, ওখানে যাবেন, ডাক্তারবাবুরা দেখবে, যিনি থাকবেন দেখে আপনাকে প্রপার মেডিসিন দেবে, খাবার মেডিসিন দেবে, ঠিক আছে? লাগানোর মেডিসিনটা দেবে, কিন্তু ওটা দিয়ে শুধু হয় না, খাবারটাও খেতে হবে। খাবারের মেডিসিন আর কারণ আপনি অনেক কিছু ট্রাই করেছেন, আপনি জানেন, দেখবেন যে লাগাবার ওষুধই বেশি দিয়েছে, ঠিক আছে? তো এইভাবে ট্রিটমেন্ট যখন খাবার ওষুধ দিয়েছি তো লাগানোর ওষুধ দিয়েছি, মলম দিয়েছি ডাক্তার। না, আপনি কি আয়ুর্বেদে চিকিৎসা করিয়েছেন আমাদের এখানে? আয়ুর্বেদিক দেখাইনি, আমি চামড়ার ডাক্তারই দেখিয়েছিলাম। না, কিন্তু আমরা তো এনবিপি আয়ুর্বেদের কথা বলছি, এখানে এলে অবশ্যই চুক্তি হবে। আপনি এনবিপি আয়ুর্বেদে একবার আসুন, আপনি তো অনেক চেষ্টা করেছেন, এবার আপনি আমাদের এখানে এসে একবার ট্রাই করুন, দেখবেন আর বারে বারে সব জায়গায় ঘুরে বেড়াতে হবে না এই প্রবলেমটা নিয়ে, ঠিক আছে? এই 1 তারিখ, কাল বাদে পরশুই কিন্তু বর্ধমানের চেম্বার আছে। হ্যাঁ, আপনি এক্ষুনি হেল্পলাইনে একটা ফোন করুন। দেখুন, হেল্পলাইন বলে টিভি, ওটা সব একটু হেল্পলাইনে ফোন করলেই জানতে পারবেন, ওনারা বলে দেবে ডিটেইলস। হ্যাঁ, আপনি দেখুন মোবাইল নাম্বারটা টিভিতে আছে, ওখানে একটু ফোন করুন, 2টো নাম্বার রয়েছে, এক্ষুনি ফোন করে নিন, ঠিক আছে? সেরে যাবে এটা। ধন্যবাদ। দেখি আরেকজন আছেন, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বাঁ হাতে জয়েন্ট থেকে কুড়ি পর্যন্ত ব্যথা, এটা মাস 2 চলছে। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি হাওড়া দাসনগর থেকে। আচ্ছা, আমাদের তো চেম্বার আছে হাওড়া দাসনগর। আচ্ছা, আপনার কি সুগার আছে? সুগার আছে নাকি? ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন। সুগার নেই, প্রেশার আছে। প্রেশার আছে। আর ঘাড়ে কি ব্যথা হয় আপনার? ঘাড়ে ব্যথা না হয় না। আচ্ছা, মালিশ ছাড়া শুয়ে করে দেখেছি, ব্যথাটা হয় না, ঘাড়ের ব্যথাটা নেই। কিন্তু কোন থেকে বাঁহাতে, শুধু বাঁহাতে জয়েন্ট থেকে রোমের একটু উপর পর্যন্ত। আচ্ছা, আর কোথাও কি কোনো সময় ওখানে চোট পেয়েছিলেন? চোট পেয়েছিলেন? কোথাও ব্যথা আঘাত পেয়েছেন? চোট পেয়েছেন, আঘাত পেয়েছেন? 23শে সেপ্টেম্বর 6 ফুট উঁচু থেকে পড়ে গেছিলাম। ওইটাই তো ডাক্তার জিজ্ঞেস করলেন। দেখুন, পায়ের কোমরে ছায়ে লেগেছিল, লেগেছিল, কিন্তু কোনো ব্যথা ছিল না, কিছু নয়। আমার প্রচন্ড ব্যথা ছিল, চলতে পারতাম না, ওষুধ দিয়ে তারপরে ঠিক হয়ে ব্যায়াম ট্যাম করে। আচ্ছা, এইটা হলো এই মাস 2 আরম্ভ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলে দিচ্ছি। বাঁধিয়ে কাঠে শুতে পারে গেলেও লাগে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, শুনুন। আপনি এবার টিভিতে শুনুন, ফোন রেখে বলে দিচ্ছেন ডাক্তারবাবু সব। হ্যাঁ, আচ্ছা, মেইন ব্যাপারটা দেখুন, আমি কেন প্রশ্নগুলো করি, কারণ দেখুন, যে কোনো রোগের কারণটা খুঁজে বার করতে হয়, কারণ খুঁজে বার করলে তাহলে ট্রিটমেন্ট করলে সেটা সারবে। আয়ুর্বেদাতে কিন্তু ব্যথা কমার জন্য ট্রিটমেন্ট করানো হয় না, আয়ুর্বেদাতে কেন ব্যথাটা হয়েছে সেটা খুঁজে বার করে তার ট্রিটমেন্ট করা হয়। দেখুন, আপনি চোট পেয়েছিলেন, কোমরে লেগেছে, কোমরে লেগেছে, পায়ে লেগেছে, ঘাড়ে লেগেছে এবং বাঁ হাতে লেগেছে, আপনি বললেন। এখান থেকে আমরা বুঝছি যে আপনার এখানে পুরনো একটা আঘাত আছে। এবার তখন হাতে যেহেতু ব্যথাটা ততটা বুঝতে পারেননি, তার জন্য ওদিকে আপনার নজরটা যায়নি, এবং যে ব্যথার ওষুধ খেয়েছিলেন, অন্য জায়গায় ব্যথা কমলে হাতের ব্যথাও কমবে অটোমেটিক, সেটা আর মানে বাড়তে পারেনি বা তখন বোঝেননি। কিন্তু আমাদের এরকম অনেক আঘাত আমাদের রয়েছে যেটা আমরা ভুলে যাই, ঠিক আছে? এই ভুলে যাওয়ার পর যেটা অনেক বছর পর অন্য কোনো কারণে উপসর্গটা আবার দেখা দেয়। হয়তো তখন হালকা কোথাও ক্র্যাক ছিল, যেহেতু কোমরে আর হাঁটু মানে পায়ে বা ঘাড়ে আপনি যেটা বললেন ওখানে চোটটা বেশি ছিল, আঘাতটা বেশি, ব্যথা ছিল বেশি, তার জন্য ওইটার এক্সরে করে দেখেছেন, ডাক্তারবাবুরা যেটা দেখেছে সেটা ট্রিটমেন্ট করেছে। হাতেরটার কেন আর এক্সরে করা হয়নি সাধারণভাবে, কেন করে না মানুষ? কারণ ওখানে আপনি ব্যথাটা ফিল করেননি, ঠিক আছে?
ওখানে অনেক সময় কি হয়, হয়তো আপনার হাড় ভাঙেনি কিন্তু সফট টিস্যু ইনজুরি হয়, সফট টিস্যু ড্যামেজ হয়। আমাদের সফট টিস্যু কোনগুলো? হাড় বাদ দিয়ে যেগুলো থাকে আমাদের সেগুলো হচ্ছে সফট টিস্যু, মাংসপেশি, লিগামেন্ট, কার্টিলেজ, এগুলো হচ্ছে আমাদের সফট টিস্যু, ঠিক আছে? সেখানে হয়তো আঘাতটা ছিল তখন, এবার ওই আঘাতটা তো সেরে যায়নি, ভেতরে রয়ে গেছিল কিন্তু ব্যথাটা ফিল করছিলেন না। এখন কোনো কারণে হয়তো ওইটা আবার ট্রিগার আপ হয়ে গেছে, মানে আপনার কিন্তু শীতকালেই হয়েছে। শীতকালে ব্যথা বাড়ে, পুরনো রোগ থাকলে ব্যথার সেটা কিন্তু শীতকালে বাড়বেই বাড়বে। আর যাদের নতুন করে হচ্ছে তাদের মানে নতুন করে সমস্যাটা আসছে, ঠিক আছে? তো আপনার আগে ছিল কিন্তু এইবার শীতে ওইটা হয়তো হট করে বেড়ে গেছে। এটার ট্রিটমেন্ট আছে, এটার ট্রিটমেন্ট করাতে হলে আপনার একবার আমাদের কাছে আসতে হবে, এসে দেখাতে হবে, দেখিয়ে ট্রিটমেন্ট করলে এটা আস্তে আস্তে কিন্তু পার্মানেন্টলি ঠিক হবে। এই ব্যথাটা কিন্তু চলে যাবে, আবার নতুন করে কিন্তু মাঝে মাঝে আর আসবে না। তো আপনারা কিন্তু এবার হেল্পলাইনেও যোগাযোগ করবেন, হ্যাঁ, যাদের নানা রকম সমস্যা রয়েছে আমরা আলোচনা করছি। এছাড়াও বিভিন্ন পেশেন্টরা তো ফোন করছেন, হেল্পলাইনে ফোন করে। দাসনগরে কিন্তু রেগুলার চেম্বার, সপ্তাহে রেগুলারলি আপনারা হাওড়া দাসনগর বালতিকুড়ি বাজারে পাচ্ছেন। তিনি ফোন করলেন, পড়ে গেছেন, চোট পেয়েছেন, হ্যাঁ, এটা কিন্তু সেরে যাবে। একবার চলে আসুন বালতিকুড়ি বাজার, দাসনগর, হাওড়া। হাওড়া শিবপুর, হাওড়া বেলুড়েও চেম্বার, আর অবশ্যই কলকাতায় ল্যান্সডাউনে চেম্বার, দক্ষিণ কলকাতায় শিশু মঙ্গলের অপোজিটেই চেম্বার, বুধবার করে খিদিরপুর এবং হাতিবাগান আর আমতলায় এবং মধ্যমগ্রামে চেম্বার। অন্য চেম্বারগুলোতে আমি বলে দিয়েছি কোথায় কখন রিসেন্ট চেম্বারে পাচ্ছেন। যেটা কথা বলছিলাম, পায়ে খুব ঘা, দাগড়া দাগড়া ঘা, পুজ বেরোচ্ছে, খুব ভয়ানক অবস্থা। সুগার পেশেন্টদের তো হয় গ্যাংগ্রিন, এরকম প্রচুর কেস আমি আলোচনা করছিলেন ডক্টর ভাদুরী, আমি শুনেছি, তাই এটা নিয়ে একটু জানাচ্ছি আপনাদের যে যাদের যত ক্রিটিক্যাল জটিল স্কিন ডিজিজ হোক, একজন হাজার নিয়ে ফোন করলেন, সেগুলো কিন্তু সারছে এনবিপি আয়ুর্বেদে এলে। দেখুন আমাদের কাছে এমনও পেশেন্ট এসছে যার ধরুন তার সুগার আছে, ঠিক আছে, ডায়াবেটিক ফুড বলে। ডায়াবেটিক ফুড মানে যাদের খুব সুগার থাকে তাদের যদি কোনো সময় পায়ের পাতার মধ্যে বা পায়ের যে কোনো অংশে দেখা যায় যে কি হয়, কোনোভাবে কেটে গেল বা একটা ফুসকুড়ি হলো, তারপরে সেটাকে চুলকে দিল এবং ঘা হলো, এই ঘাটা কিন্তু শোকাতে চায় না। আস্তে আস্তে যেহেতু শর্করা বেশি, মানে চিনিটা বেশি থাকে ব্লাডের মধ্যে, তখন কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস। আমরা তো জানি সুগার একটা কিন্তু সাইলেন্ট কিলার, আমরা জানি ভেতরে ভেতরে মানুষটাকে খোকলা করে দেয় যার সুগার হয়। তাই এটাকে সবসময় কন্ট্রোলে রাখা উচিত এবং প্রপার ট্রিটমেন্ট করা উচিত। তার ট্রিটমেন্ট আমাদের এখানে হয়। এবার ধরুন আপনার যাদের এই ব্যাপারটা হয়ে গেছে ডায়াবেটিক ফুড, বা ধরুন ঘা হয়ে গেছে, বেটার টু সে যে ঘা হয়ে গেছে, যাদের সুগার আছে, এরকম দেখা যায় যে ওটা সারছে না, অনেক কিছু করেছে সারেনি, কিছুদিন ভালো থাকে আবার বেড়ে যায়। আমাদের এখানে এমনও পেশেন্ট এসছে যাদের রস পড়ছে, রস মানে পা দিয়ে গন্ধ হয়ে গেছে, রস পড়ছে। এবার এটা সারলো কিভাবে? আমাদের এখানে সারলো কিভাবে? আমাদের এখানে কিন্তু শুধু ঔষধ নয়, আবার কোনো সার্জারিও নয়। আমাদের এখানে পঞ্চকর্মা থেরাপি আছে, স্পেশাল পঞ্চকর্মা থেরাপি, কিছু পদ্ধতি আছে যেই পদ্ধতিটার মাধ্যমে কিন্তু রক্তমোক্ষম বলা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় রক্তমোক্ষম, ঠিক আছে? এই পদ্ধতিটার মাধ্যমে কিন্তু দেখা গেছে যে এই যে ঘাটাকে, এটাকে সারিয়ে একদম নর্মাল স্কিনের কন্ডিশনে কিন্তু আনা গেছে। তো ওটা কি হতো, আমাদের মডার্ন সায়েন্সে বলে দিয়েছে যে ওটা কিন্তু অপারেশন করতে হবে, না হলে ওখান থেকে ক্যান্সার হয়ে যেতে পারে। কারণ ঘাটা যদি বেশি দিন থাকে ওটা খারাপ দিকে টার্ন অনেকের ক্ষেত্রেই নেয়, এবং অ্যাম্পুট করতে হতো পাটাকে। কিন্তু সে ব্যক্তি ভাবলো আমি একটা লাস্ট চান্স দেখি যদি কিছু করা যায় পাটাকে না বাদ দিয়ে, শেষ চেষ্টা হিসেবে উনি আয়ুর্বেদ থেরাপি নিয়েছে, আয়ুর্বেদের পরামর্শ নিয়েছে, আয়ুর্বেদের হাত ধরে এনবিপিতে কিন্তু এসছে, ট্রিটমেন্ট করেছে, এবং ট্রিটমেন্ট করে আলটিমেটলি দেখা গেছে তার ওই ঘাটা কিন্তু সেরে উঠেছে, দারুণ রেজাল্ট এসছে, সে সুস্থ হয়ে গেছে, সে হ্যাপি, সে বেঁচেও আছে, সবই ঠিক আছে, এবং পাটাকে বাদ দিতে হয়নি। এগুলো সংখ্যায় খুব কম আসে, কারণ মানুষ বুঝতে পারে না বা মানুষ এটা ভেবেই উঠতে পারে না আয়ুর্বেদ করতে পারে, হেসে উড়িয়ে দেয় অনেকে। কিন্তু আয়ুর্বেদ যে কত পাওয়ারফুল, আয়ুর্বেদ হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি। যখন রাজা মহারাজারা ছিলেন তারাও তো যুদ্ধের ক্ষেত্রে গিয়ে তারা অস্ত্রের আঘাতে বিভিন্ন জায়গায় আহত হয়ে আসতেন, কেটে যেত, বড় বড় আকারে ঘা, এমনকি সেই সব যুদ্ধর যে তরবারি তার মধ্যে তো অনেক সময় বিষাক্তও থাকতো, হ্যাঁ, যাতে মরে যায় লাগলে।
সেই সব জায়গা থেকে রিকভারি করতো কিভাবে বা সুস্থ হয়ে উঠতো কিভাবে, এই আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। তখন তো মডার্ন মেডিসিন ভারতবর্ষে ছিল না, আয়ুর্বেদ চিকিৎসা ছিল। আয়ুর্বেদ চিকিৎসায় থাকাকালীন মানুষ সুস্থ হয়েছে এবং এখনো তার গুণাগুণ, গাছপালার তো গুণাগুণ নষ্ট হয়নি। 10,000 বছর পুরনো গাছ, ধরুন 100 বছরের পুরনো একটা বট গাছ দেখলে আপনি বলবেন 100, তার গুণ কিন্তু একই রয়েছে, তার মধ্যে এই ক্ষমতা রয়েছে, সে বিষাক্ত হয় না, সে প্রকৃতির বিষ নিজে গ্রহণ করে তারপরে সেটাকে নষ্ট করে দেয়, আরো বৃদ্ধি পাচ্ছে। আয়ুর্বেদের উপকারিতা আমরা আরো ভাবে পাচ্ছি, জানছি, দিনকে দিন বাড়ছে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনাদের পাশে আছে, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে। এবার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন যাদের প্রবলেম আছে। সর্বত্র চেম্বার আমাদের পশ্চিমবঙ্গের বাইরে দিল্লিতে 22 তারিখ চেম্বার আছে, আমি বারবার বলে দিয়েছি। সর্বত্র আপনার ঘরের কাছে কোথায় চেম্বার একটু জেনে নিন। 9830235527 আর 37 খোলা রইল। প্রতিদিন অনুষ্ঠান দেখতে থাকুন, ফেসবুক ইউটিউবেও প্রোগ্রাম থাকছে, দেখুন। আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। ডক্টর ভাদুরীকে ধন্যবাদ।